আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আয়ন টিভির পর্দায় আয়ন টিভির সাপ্তাহিক রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা আপনাদের সামনে আমাদের প্রাণের বাংলাদেশকে নিয়ে অর্থাৎ নতুন বাংলাদেশকে নিয়ে আমরা কথা বলি। গত 2 মাস ধরে কথা বলে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা এই নতুন বাংলাদেশকে কিভাবে নতুনভাবে সাজানো যায়, নতুন আঙ্গিকে সাজানো যায়। যখন আমরা বলতাম বাংলাদেশ এই মুহূর্তে সংস্কারের প্রয়োজন, ডেভেলপমেন্টের প্রয়োজন, তখন অনেকেই ফোন করে বলতেন যে কেন ডেভেলপমেন্টের প্রয়োজন, কেন সংস্কারের প্রয়োজন। দেখেন আজকে প্রথমত আপনারা দেখুন, শিক্ষা প্রতিষ্ঠান, আইন ও বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালত, এমন কোনো একটি সেক্টর আমরা খুঁজে পাইনি যেখানে করাপশন হয়নি, যেখানে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে যায়নি। সেটি সাবেক আইজিপি, বর্তমান যত প্রকার বাংলাদেশের ইনস্টিটিউটগুলো ছিল, প্রত্যেকটি ইনস্টিটিউট গত 15 বছর অকেজো হয়ে গেছে। এখন অনেকে আমাকে প্রশ্ন করছেন, ভাই এই যে শিক্ষকদেরকে যে এভাবে লাঞ্ছনা করা হচ্ছে, আমরা খুব মর্মাহত হচ্ছে। আমিও হচ্ছি। আমি পৃথিবীতে আমার বাবা মায়ের সমতুল্য বা পরে যদি আমি কাউকে রেসপেক্ট করি, আমার স্কুল শিক্ষক, আমার কলেজ শিক্ষক, আমার ইউনিভার্সিটির শিক্ষক, যারা আমাকে তৈরি করে আপনাদের এখানে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেই সময়কার শিক্ষক আর আজকের এই পলিটিক্যাল শিক্ষক কিন্তু এক না। যেই শিক্ষকদেরকে টেনে হেঁচড়ে নামানো হচ্ছে, অবশ্যই তার পক্ষে আমি না, কিন্তু এই শিক্ষক কি আদৌ শিক্ষক? ছোট্ট একটু কথা বলি আমি আপনাকে, যে একজন শিক্ষক একটা হাই স্কুলের, সরকারি হাই স্কুলের, যেটাকে বলা হয় গভর্নমেন্ট ফান্ডেড, নট একদম পুরোপুরি সরকারি, সেই শিক্ষক, সহকারী শিক্ষক যিনি ছিলেন, তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে 4 লাখ টাকা চুরি করছে এই একটি মামলা দিয়ে, যেহেতু মামলার রায় উনার পক্ষে আসছে, বিকজ উনি সরকার দলের সহকারী শিক্ষক ছিলেন, ওই শিক্ষককে উনি বহিষ্কার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে 13 বছর উনি স্কুল পরিচালনা করছেন। ওই শিক্ষককে যদি টানা হেঁচড়া করে নামিয়ে ওই আগের সেই সর্বজন শ্রদ্ধেয় প্রধান শিক্ষককে বসানো হয়, আমার মনে হয় এটি খারাপ কিছু না। বাট আমরা শিক্ষককে সম্মান করি, সম্মান করতে চাই। আমি যে কথাটি বলছিলাম, বাংলাদেশে কোন সেক্টরে করাপশান নাই, যদি কেউ ফোন করে বলতে পারেন আমাকে, আই উইল বি গ্রেটফুল টু ইউ। এই করাপশান আমরা ব্যাংকের কথাই বলি, আলম বলি, সালমানের প্রমাণ বলি, ডায়মন্ডের যে ব্যবসা সেটা বলি, এবং সাবেক আইজিপিও শুনলাম একটু আগে গ্রেপ্তার হয়েছে। তাই এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম 1971-এ, যখন বলেছিলাম যে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনারা অনেকে প্রশ্ন করেছেন নতুনভাবে আবার কীভাবে হলো, নতুনভাবে এইভাবেই হলো। যাই হোক, আজকে কথা বলবো আমরা দুজন অতিথির সাথে এবং আপনাদের সাথে। কথা হচ্ছে বাংলাদেশকে সংস্কার করা প্রয়োজন, এবং আমার সাথে কথা বলবেন জাতীয় পার্টি থেকে জনাব হক এনামুল হামিদ, যিনি একজন লয়ার এবং জাতীয় পার্টির এখানকার উনি একজন নেতা, এবং কথা বলবেন আমার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি জনাব নাসিম চৌধুরী, যিনি যুক্তরাজ্যের একজন নেতা প্লাস সিলেটের সাবেক ছাত্র নেতা। এবং আপনাদের সাথেও কথা বলবো কিভাবে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে নিতে পারি। ছাত্ররা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ প্রেজেন্ট করেছে, সেটাকে সাবলীলভাবে সাজানোর দায়িত্ব আমাদের 18 কোটি মানুষের, প্রবাসীদের। এবং স্পেশাল থ্যাঙ্কস আপনাদেরকে যে গত আফটার 5th অগাস্ট এত বেশি রেমিটেন্স বাংলাদেশে যাচ্ছে, আমার মনে হয় গত 2 বছরে যদি আমরা হিসাব করি কোনো অংশে কম না এই কয়েকদিনে। যাই হোক, নাসিম চৌধুরী কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ফারুক সাহেব, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই যে আমার ইন্ট্রো যে কথাটা ছিল, করাপশন সব জায়গায় চলে আসছে, এখন সংস্কার প্রয়োজন, এমন একটি সেক্টর বলতে পারবেন যেখানে করাপশন নেই? আচ্ছা, ধন্যবাদ। আমি প্রথমে, যেহেতু আপনি শুরু করেছেন নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ দিয়ে, তো নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে দর্শক মণ্ডলী আপনারা যারাই এখন কষ্ট করে আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ফারুক সাহেব, আপনাকেও একটা ধন্যবাদ দিতে হয়, কারণ আপনারা থাকায় এই যুক্তরাজ্যে দীর্ঘ 1 যুগেরও অনেক উপর এইখানেই বসে আমরা এই সরকারের সমালোচনা করতে পেরেছি, এই সরকারের অ্যাকচুয়াল চিত্রটা আমরা তুলে ধরতে পেরেছি। আয়ন টিভি এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুরু করেছেন সংস্কার দিয়ে। দেখুন, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচারী সরকার আসে, তারা কিন্তু তাদের কাজই থাকে যে দেশের প্রত্যেকটি অর্গানকে নষ্ট করে দেয়া।
যদি অর্গানগুলোকে নষ্ট না করে তাহলে তারা স্বৈরাচারী থাকতে পারবে না। এখানে আপনি বলেছেন যে সংস্কার করা দরকার। সংস্কার তখনই হয় যখন কোনো সমস্যা অথবা কোনো জিনিস ভেঙে গেলে অথবা হলে যদি এটাকে মানে আপনার ঠিক করা যায়, সে তখন সংস্কার হয়। বাংলাদেশে কোনো সংস্কার আমি বলি না, বাংলাদেশকে রিফর্ম করতে, পরিবর্তন করতে, বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন শুরু হতে হবে সংবিধান থেকে। রাইট, আমাদের সংবিধানকে পরিবর্তন করতে হবে, সংস্কার নয়। সংবিধানকে অনেকবার কাটাছেঁড়া করা হয়েছে। এই সংবিধান বর্তমান যুগোপযোগী সংবিধান আছে কি নাই সেটা এই সরকার কি সেই ইখতিয়ার আছে, ক্ষমতা আছে আপনি মনে করেন? দেখুন, এই সরকার তো এটা তো ইমার্জেন্সি, সাংবিধানিকভাবে তো এই সরকারের ক্ষমতায় থাকার ইখতিয়ার নেই। হ্যাঁ, যখনই একটি রেভুলেশন হয়, পরিবর্তিত পরিস্থিতি আসে, সেই পরিস্থিতিতে আপনাকে যখন দায়িত্ব দেওয়া হয় এবং দেশের জনগণ যখন দায়িত্ব দেয়, আমার জনগণ যখন দায়িত্ব দেয়, তখন সেই দায়িত্ববোধ থেকে আপনাকে যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো আদৌ আপনি করার যোগ্যতা রাখেন কিনা সেটার জন্য আমাদের এক্সপার্টিজ রয়েছে, আমাদের এক্সপার্ট বডিজ রয়েছে, আমাদের সংবিধান বিশেষজ্ঞ রয়েছে। তাদের সমন্বয় এবং বর্তমান যে সরকার আছেন ওনাদের সমন্বয় একটি নতুন সংবিধান নিয়ে আসতে হবে, যেটা কিনা সময় উপযোগী, যেটা কিনা বর্তমান সময়ের জন্য আমাদের যে দেশ পরিচালনা করতে গিয়ে যে ধরনের লজিস্টিক সাপোর্ট আমাদের সংবিধান থেকে দরকার, সেইগুলো যাতে অ্যাড করা হয় এবং যেই জিনিসগুলো বিগত দিনে সংবিধানকে বিভিন্নভাবে আপনার কেটে ছিঁড়ে আপনার সংবিধানকে যেভাবে আপনার আমি নষ্ট করা বলবো না, কিন্তু এটাকে যেভাবে পরিবর্তন করা হয়েছে, সেইগুলোকে বাদ দিয়ে একটি সময় উপযোগী সংবিধান প্রথমে করতে হবে। পাশাপাশি এই সরকারের অনেক কাজ রয়েছে। কারণ কি, যদিও এটা কোনো গণতান্ত্রিক সরকার নয়, এটা একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যেটাকেই বলে, কিন্তু এই সরকার এখন কখন এসেছে, যখন বাংলাদেশের প্রত্যেকটি অর্গান আজকে নষ্ট হয়ে গেছে। এখন আপনি শুরু করতে হবে আপনার বিচার বিভাগ থেকে শুরু করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, চিকিৎসা খাত থেকে শুরু করে, আপনার দৈনন্দিন কোন সেক্টরটা নাই যে সেক্টরে আপনার করাপশন নেই, সেই করাপশনকে বন্ধ করতে হলে আপনাকে নতুনত্ব নিয়ে আসতে হবে, পরিবর্তন নিয়ে আসতে হবে প্রত্যেকটি জায়গায়। এখন মনে করেন যে বর্তমান সরকার আসার পরে আদালত হচ্ছে মানুষের সবচেয়ে শেষ আশ্রয় স্থল, যেটাকে আমরা বলি যে আমাদের দাবি আদায়ের ভ্যানগার্ড, লাস্ট যে জায়গা। এখানে একজন আইনজীবীও রয়েছে। সেই আদালতকে এই সরকার যেভাবে মনোপলেট করেছে, যেইভাবে প্রধান বিচারপতি বলুন এবং বিচারপতিদেরকে বলুন, তাদেরকে যেভাবে নিয়োগ করেছে এবং এই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশের যে আইনের যে ধারা রয়েছে, সিস্টেম রয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকে দলীয়করণের মাধ্যমে এটাকে একদম নষ্ট করে ফেলা হচ্ছে। সেই জায়গাতে হাত দিতে হবে। একটা ছোট্ট প্রশ্ন করি আপনাকে, এই যে দলীয়করণের কথা বলছেন, আমরা একটা জিনিস ফলো করছি যে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের হাইকমান্ড অনেককে, কাউকে স্থগিত করছেন, কাউকে বহিষ্কার করছেন, বাট একটা জিনিস আমরা খুব ক্লোজলি ফলো করছি, ছাত্রদল বিভিন্ন জায়গায় মারামারি করছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? সাহেব, প্রথম কথা হচ্ছে যে ছাত্রদল এবং বিএনপি একটি বৃহৎ সংগঠন বাংলাদেশে। এই সংগঠনে আমি কখনোই বলবো না যে আমাদের সকল কর্মীরা ধোয়া তুলসী পাতা। একটি বৃহৎ সংগঠন, এই সংগঠনের মধ্যে অনেক স্বার্থান্বেষী মহল রয়েছে। তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ওরা রাজনীতিতে ঢুকে এবং ওরাই অরাজকতার সৃষ্টি করে। ওরা আপনাকে দেখতে হবে যে এই দলের প্রধান কি করছে। ছাত্রদল নামদারি যেই বা যারা যাই করুক, এটা খারাপ করেছে। এখন আপনাকে দেখতে হবে যে এখানে বিএনপির ভূমিকাটা কি। আপনি দেখেছেন আজকেও আমি খবর পেলাম, আমি পুরো কোট করলাম না, কিন্তু ঢাকা মহানগরীর আমার মনে হয় যে একটি কমিটির, মনে করেন উত্তর অথবা দক্ষিণ আমি জানি না, যে সভাপতি এবং কয়েকজনকে আপনার দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ কি, যে ওই কারণেই যে এরা দুর্নীতি অথবা আপনার বর্তমানে যে দখলদারিত্ব চলছে ওইটার জন্য কাজ করছে। তো এরা এই যেই বা যারা করে,
এদেরকে যদি রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হতো, যেটা শেখ হাসিনা দিয়ে এসেছে, যেটা খুনি আওয়ামী লীগ দিয়ে এসেছে, খুনি শেখ হাসিনা দিয়ে এসেছে বিগত 13-14 বছর থেকে, ওপেন লাইসেন্স দিয়ে দিয়েছিল ছাত্রলীগের ছেলেদেরকে মানুষ খুন করার, গুম করার, আপনার নির্যাতন করার, ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে রাহাজানি করার, মানুষের ব্যবসাকে ছিনিয়ে নেওয়ার, জায়গা জমি দখল করার, এইগুলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম এই জন্যই আপনারা বহিষ্কার করছেন, এটাই তো? দেশনায়ক তারেক রহমান খুব স্ট্রিক্টলি এটাকে মেইনটেইন করছেন এই ব্যাপারটা নিয়ে, এবং খুবই স্ট্রিক্ট। আপনি চিন্তা করে দেখুন, আপনি দেখেন যে আমাদের মনে করেন সিনিয়র নেতৃবৃন্দকে ছাড়া হয় না। আমি সারপ্রাইজড একটা জিনিস, আপনি এই বিষয়ে মন্তব্য করবেন কিনা আমি জানি না, যে আপনাদের স্থায়ী পরিষদের সদস্য একজন, স্থায়ী কমিটির সদস্য একজন, এবং অ্যাজ আই বিলিভ খায়রুল কবির খোকন সাহেব, শামা ওবায়েদ, বাবুল সাহেবকে কাউকে বহিষ্কার করা হয়েছে, কাউকে শোকজ করা হয়েছে, এবং ওনাদের মতো সিনিয়র নেতাদের পক্ষে কি এই ধরনের কাজে ইনভলভ হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই উচিত নয়, অবশ্যই উচিত নয়। এবং দল, দেশনায়ক তারেক রহমান যে শক্ত হাতে এই সিদ্ধান্তগুলো নিয়েছেন, দেখুন এই দলটা কিন্তু দীর্ঘ 2 যুগের মতোই, হ্যাঁ, কম বেশি ক্ষমতার বাইরে, এবং এই দলে কিন্তু একটা লোকও দল ছেড়ে যায় না। সেই অবস্থা থেকে বর্তমানে এসে এত কঠোর সিদ্ধান্ত নেওয়া কি প্রমাণ করে যে দেশনায়ক তারেক রহমান হচ্ছেন একজন দেশপ্রেমিক, যিনি কিনা ডিটারমাইন হয়ে গিয়েছেন যে এই বাংলাদেশকে নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। এই বাংলাদেশে আর বিএনপির নাম করে এবং বিএনপির ছত্রছায়া থেকে শাহজাহান ওমর আপনার দলের ছিলেন, হ্যাঁ, উনি দল ছেড়ে গেছেন। শাহজাহান ওমর, আমি আপনাকে বলি, একটি বৃহৎ সংগঠনে তৈমুর আলম খন্দকার 2-1 সুবিধা মানে ভোগীর লোক, যারা কিনা শেষ মুহূর্তে পল্টি দিয়েছেন, এবং তাদের পল্টিটা দেওয়ার কারণে আজকে তারা ইতিহাসের আস্থা করে। তো আপনাকে এটা চিন্তা করতে হবে যে যারাই, কেন শাহজাহান আপনার শমশের মুবিন চৌধুরীর কথা বলেন না, হ্যাঁ, এনাম সাহেব, এনাম আহমদ চৌধুরীর কথা বলেন না, 4-5 জন আছেন এরা সিম্বলিক, কিন্তু এদেরকে বাংলাদেশের মানুষ কিভাবে প্রত্যাখ্যান করেছে দল ছাড়ার পরে, তার প্রমাণ হচ্ছে শমশের মুবিন চৌধুরী বিগত ইলেকশন করে জামানত তো হারিয়েছেই, কত ভোট পেয়েছে আমার জানাই নাই। বাট একটা জিনিস যেটা হচ্ছে যে আমি অ্যাপ্রিসিয়েট করি যে আপনাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি যেভাবে স্ট্রিক্টলি ডিল করতেছেন, যারাই করাপশনের সাথে জড়িত হওয়ার চেষ্টা করতেছে বা কোনো অন্যায় করতেছে তাদেরকে শোকজ বহিষ্কার করছেন, এবং এটা আমরা বলবো যে রাজনীতিতে আরেকটা আমরা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে এই বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। ব্যারিস্টার হক এনামুল হামিদুল হক সাহেব, আপনাদের দলের বর্তমান অবস্থা অনুযায়ী সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের এখন প্রধান 2টি রাজনৈতিক দলের নাম বলবেন আমাকে। অফকোর্স জাতীয় পার্টি এবং বিএনপি। জাতীয় পার্টি, আপনার বিএনপি। হোয়াট অ্যাবাউট জামাত ইসলামী? কে আগে? জামাত? হ্যাঁ, জামাতের নাম বলতে হয়। এটা যদি আমাকে বলেন 3টা দলের নাম, আপনাদের আগে না আপনাদের পরে? না, আমার দল তো আমার জন্য আমার আগে না, আপনাকে এজ এ জাজ হোয়াট ডু ইউ থিংক, কোন 2টা দল? ইলেকশন আসলে বোঝা যাবে। আওয়ামী লীগের নামে নেই এখন তো দেশে ফেয়ার ইলেকশন হয় নাই না, আওয়ামী লীগের নামই আপনার আপাতত। আওয়ামী লীগ তো বলবো না, কারণ আওয়ামী লীগ তো আছে বলে মনে হয় না, তাদের রাজনৈতিক দল এখনো। হ্যাঁ, নিবন্ধিত দেশে 39টা রাজনৈতিক দল আছে, সবগুলোর নাম কি আমরা জানি? আপনার মতে হচ্ছে যে এখন বিএনপি এবং জাতীয় পার্টি, তাই না? হ্যাঁ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতকে আনতে পারেন। কত নাম্বারে আনবো? হ্যাঁ, জামাত তো এখন টপ 4-এর ভিতরে আছে। টপ 2-তে নাই? টপ 2-তে শুনেন, জামাতের লাস্ট বেস্ট ইলেকশনে ছিল 18টা সিট। হ্যাঁ, দে আর ডুইং ওয়েল। 91-এ, হ্যাঁ, 91 তখন আমাদের ছিল 75। হ্যাঁ, বুঝতে পারছেন? যখন এরশাদ স্যার জেলের ভিতরে ছিলেন তখন আমাদের ছিল 75। আমাদের নেতা কর্মীরা মাঠ ছাড়া, কোয়ালিশন না, কোয়ালিশন না, ওটা ইলেকশনের রেজাল্টটাই বলতেছি। 91-এ এরশাদ সাহেব জেলে, আমাদের নেতা কর্মী মাঠ ছাড়া, মামলার পর মামলা। আজকে যেটা আওয়ামী লীগের লোকদের প্রতি যেটা হচ্ছে, আপনার কনফিডেন্স সেকেন্ড হচ্ছে জাতীয় পার্টি। দর্শক, আপনারা একটু পরে কলে বসে আছেন, আমি জানি আপনারা বলবেন। প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশে একটা সেক্টর আমাকে বুঝায় বলেন যেখানে 15 বছর আপনাদের সরকারের সময়, আপনাদের সময় করাপশন হয় না, একটা সেক্টর বলেন। আসলে আপনি 15 বছর কেন বলবেন? এর আগে কি করাপশন ছিল না? ছিল। রাষ্ট্র সৃষ্টির শুরুতে করাপশন, রাষ্ট্র সৃষ্টি হওয়ার আগে থেকে করাপশন,
স্বয়ং ইন্ডিয়া যখন ডিভাইড হইলো তখনও করাপশন, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশ ইন্ডিয়া টেক ওভার করলো তখনও করাপশন। এগ্রি। তাহলে একটা প্রশ্ন এটা হচ্ছে যে সোসাইটির ভিতরে আপনারা কখন ক্ষমতা মানে বর্তমান মানে বিগত আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টি সরকার কখন ক্ষমতায় আসছিল প্রথম? এই 15 বছরের মধ্যে মনে হয় 2008 এ, আমার রাইট? 2008 তাহলে এইটা আসার পরে কি আপনারা একজন আইজিপিকে, একজন চিফ জাস্টিসকে, 81 জন বিচারককে একত্রে করাপ্টেড হিসেবে আখ্যায়িত করে, আপনি তো সবসময় করাপশন হয়েছে, তখন কি আপনারা এদেরকে বহিষ্কার করছেন? এখানে আপনাকে বলি, এই যে এন্ড সরকার যেটা আমরা দেখলাম 5ই অগাস্ট ভাগলো, ভেঙে চলে গেল আপনাদের সরকার, এটা ছিল, আমরা তো বিরোধী দলে ছিলাম। তো এটা হচ্ছে থার্ড স্টেজের, এই সরকারের প্রথম 2 টার্মের পরে থার্ড টার্মে। ফার্স্ট টার্মেরটা ছিল 2008 to 2013 ওই সরকার, এবং 2014-এর পর থেকে 18-এর সরকার। প্রথম ধাপে যদি আপনার একটা রেটিং করেন যে 100-এর ভিতরে শেখ হাসিনার সরকার ফার্স্ট টার্মে কতটুকু স্বৈরাচারী ছিল, কতটুকু দুর্নীতিবাদ ছিল, দ্বিতীয় টার্মে যদি হিসাব করেন কতটুকু ছিল, এবং তৃতীয় টার্ম এটা দেখবেন যে প্রথম ওটাতে আসতেছে আমরা ইনভলভ কিনা। প্রথম দাগে দেখেন সেটা অনেক একটা ডেমোক্রেটিক ওয়েতে ছিল, তখন বিএনপি পার্লামেন্টে ছিল, জাতীয় পার্টি ছিল, জামাতও ছিল, এবং আওয়ামী লীগও ছিল। ফার্স্ট টার্মে কিন্তু করাপশনটা অনেক নিচে ছিল। কথা বলছি। সেকেন্ড টার্মে যখন আর্মি অফিসারদেরকে হত্যা করছে, হ্যাঁ ফার্স্ট টার্মে তো আর্মি অফিসারদেরকে হত্যা করা হলো। সেকেন্ড টার্মে গিয়ে যখন আপনারা চুপ ছিলেন, কোনো কথা বলেন? সবাই চুপ ছিল। আসলে কথা শুনেন, এটা আর্মিদেরকে হত্যা করার তো এটা কি বলে ট্রিক এন্ড টুইস্ট করা হয়েছে। মাস্টার প্ল্যানটা কার? এটা তো শেখ হাসিনার মাস্টার প্ল্যান। তখন ক্ষমতায় আপনারাও ছিলেন, ওইটা তো কোনো ইনভেস্টিগেশন হয়নি। আপনারা কেন কথা বলেন নাই? আমাদের এরশাদ সাহেবের আপন ভাতিজা মারা গেছে ওখানে। শুনেন, আপনাদের মন্ত্রীও ছিল তখন, বলেন তো কোন মন্ত্রী ছিল আপনাদের? আমাদের তো ওই সময় আমাদের তো জিম কাদের সাহেব ছিলেন, মিনিস্টার ছিলেন, উনি বিমান মন্ত্রী ছিলেন। শুনেন, এরশাদ সাহেবের আপন ভাতিজা ওখানে মারা গেছেন। হয়তো উনি হয়তো কথা বলতে পারেন না, বিকজ অফ ইনিশিয়ালি দেখানো হয়েছে ওটাকে একটা বিদ্রোহ, বাট উই নিউ হোয়াট ওয়াজ হ্যাপেনিং বিহাইন্ড। এটা তো বাংলাদেশের একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা বাংলাদেশের না, এটা ভারতের পরিকল্পিত, মানে বাংলাদেশে আর্মিদেরকে মারার একটা পরিকল্পনা। হ্যাঁ, এটা ভারতের চক্রান্ত, এবং শেখ হাসিনা এবং জাতীয় পার্টি চুপ করেছিল। জাতীয় পার্টি না, ওটা জাতীয় পার্টি, ওটা জাতীয় পার্টি তো পাওয়ারে ছিল না ভাই, এটা তো অপোজিশনে ছিল। হত্যাকাণ্ড যেটা হচ্ছে, কোথায় ছিল তারা তখন? তারা কোথায় ছিল 2009 এ? কথা কেন যেদিন হত্যাকাণ্ড সেদিন এরশাদ সাহেব কি দেখেন নাই আপনি রাস্তার উপরে চক্কর দিতে? পুলিশের আইজিপি নূর হোসেন এরশাদ সাহেব ওখানে হাঁটতেছেন কি হচ্ছে, এবং উনি ওখানে ইয়ের সামনে, আমার এখনো মনে আছে যে উনি রাস্তায় হাঁটতেছিলেন, ওখানে গেছেন, কিন্তু খালেদা শেখ হাসিনা জগিং করছেন না ওখানে কি করতে, দেখুন একটু সুন্দরভাবে কথা বলুন। ওইখানে লোকজন মারা গেছে, উনি হি ডিডন্ট টেক এনি অ্যাকশন। উনি কি অ্যাকশন নেবেন? উনি রিটায়ার্ড হয়েছেন। ওরা জিএম কাদের তখন মন্ত্রী, এরশাদ সাহেব তখন মুখ্য জিএম কাদের একটা অন্য দলের একজন মন্ত্রী, উনি কি অ্যাকশন নেবেন? মুখ্য ব্যক্তি। আপনি আজকে ওই যে তাজ, এর নাম কি, সোহেল তাজ, তার জিনিসগুলো আজকে দেখেন সে ইউটিউবে কি বলতেছে। সে ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, হ্যাঁ, সে যখন শেখ হাসিনাকে এইসব খবর শুনে ফোন করছে, শেখ হাসিনা তারে ধমক দিয়ে বসাই দিছে। ওখানে কে কি কথা বললে লাভ হইতো? এখানে কতগুলা প্লটের পর প্লট হইছে। কেন আপনাদের এরশাদ সাহেব রিজাইন দেন কেন? উনি তো ভাই কি যে কি বলেন, সো ইফ আই ডোন্ট মাইন্ড, উনি কি ছিল? আপনি রিজাইন করে কি করবেন? উপদেষ্টা ছিলেন। পাহাড়ের গায়ে ড্রিল মেরে আপনি পাহাড়কে নাড়াইতে পারবেন না। আপনি যদি ড্রিল মারেন ওই ড্রিলটাই ক্ষয় হইল, তাদের সাথে অন্যায় করে যাবে। তখন তো বিএনপিও তো ছিল না, পার্লামেন্টে ছিল, খালেদা জিয়া ছিলেন, বিএনপি অপোজিশনে ছিল। হ্যাঁ, তাতে কি মুখ বন্ধ ছিল না? ওই কথা তো জাতীয় পার্টির থেকে বলা হয়েছে। হ্যাঁ, প্রপার ইনভেস্টিগেশনের দরকার। বাট আপনি আমাকে কি এই 15 বছর আপনারাও পাওয়ারে ছিলেন, এই 15 আপনারাও পাওয়ারে ছিলেন, পাওয়ারকে যদি ডিফাইন করেন জাস্ট বিকজ পার্লামেন্টে অপোজিট পার্টি আছে, সেটা তো পাওয়ার না, পাওয়ারটা হচ্ছে সরকারের কাছে। জিনিসটা আপনার মন্ত্রী ছিলেন, পাওয়ার বলতে বোঝায় আপনাদের ফার্স্ট টার্মে তো একজন মন্ত্রী ছিল আমাদের। এরশাদ সাহেব চিফ একজন প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজার ছিলেন, হ্যাঁ ছিলেন না? উনি ছিলেন একটা উপদেষ্টা। তাহলে আমার প্রশ্ন, এই 15 বছরের মধ্যে আমাকে মানে একটা করাপশন বিহীন একটা সেক্টর দেখান। করাপশন বিহীন কোন সেক্টর তো আপনি পাবেন না, আসলে ছিল না, কোনো কালেই ছিল না। এটা সহনীয় পর্যায়ে ছিল বিভিন্ন সময়, বাট গত সরকারের লাস্ট 2 টার্মে এটা একেবারে লিমিটের বাইরে চলে গেছে, এটার মানে হিসাবের বিষয় ছিল না। ঠিক আছে, ধন্যবাদ হামিদ সাহেব। আমি একটু কলার সাথে কথা বলেছি। কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ফারুক ভাই। জি ভাই, আমি কি ইয়েতে কথা বলতেছি? স্টুডিওতে কথা বলছেন? জি জি। আমার একটু প্রশ্ন ছিল আপনার কাছে, যে আপনি দুনো অতিথিকে জিজ্ঞেস করতেছেন বারবার যে কোনো একটা সেক্টর
আসেনি যে দুর্নীতিমুক্ত, জি। ওইটা তো চন্দ্র তারার মতো সত্য, কোনো সেক্টর নাই যে দুর্নীতিমুক্ত। আর ওটা আজকের না, ওইটা ওই যে জিয়াউর রহমানের আমল থেকেই দেখতেছি আমরা আস্তে 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 আস্তে। প্রশ্ন, আমার প্রশ্ন যেটা এখন, ওই যে জনপ্রশাসন সচিব মহোদয় যে উদ্যোগ নিছেন, জি বলেন, উনি সবার আয় ব্যয় হিসাব দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব যে উদ্যোগ নিছেন যে সবার সবকিছু দাখিল করতে হবে, রাইট। আমার মনে হয় ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টকে, কারণ ওইটা অনেক পরিশ্রমের ফসল, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, অনেক রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, রাইট, কথা বলছেন। তো এখন আমার মনে হয় এই যে ডক্টর ইউনূস সাহেবের তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে, আমরা ওনাকে অ্যাটলিস্ট 5 বছর, 3 থেকে 5 বছর সময় দেই। তো আপনি যে প্রশ্ন করতেছেন ওইটার মনে হয় একটু সফলতা আপনি পাবেন। জি, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ভেরি জি, আপনাকে ধন্যবাদ। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করছে যে সকল সরকারি আমলা, কর্মকর্তা, কর্মচারী সবার আয় ব্যয় হিসাব দিতে হবে। দ্যাটস ভেরি গুড ইনিশিয়েটিভ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, আপনার প্রশ্ন বা মন্তব্য? আমি কি স্টুডিওতে মাত্রামনি ভাইয়া? জি হয়, আপনি স্টুডিওতে কথা বলছেন। ফারুক ভাই, আপনি সহ আপনার প্যানেলের সবাইকে সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমরা জাতীয় পার্টি হইল জি সুবিধাবাদী তো, আচ্ছা, তারা হইল সব সময় যে সরকার যাইব তারার সাথে সাথে তারা ক্ষমতা থাকতো। আমরা একটা রচনা পড়ছিলাম না, দ্য কাউ ইজ দ্য ডোমেস্টিক অ্যানিমেল। আচ্ছা, আমরা ওইদিকে না যাই আপু, জাতীয়বাদী সুবিধাবাদী দল, এটা আমি ওনাকে প্রশ্ন করব। জি বলেন। শুনুন, আমরা তত্ত্বাবধায়ক সরকার, খোকা বিপ্লবী সরকার, খোকা যেটাই খোকা আপনারা, এই সরকারটাই আমরা টাইম দেওয়া দরকার। কারণ দেশের তত্ত্বগত দুর্নীতি দিয়া ছায়া করে রয়েছে, বুঝছেন? জি, এখন আমরা যদি দেশটারে ক্লিন করতাম হয়, তাইলে ডক্টর ইউনূস স্যাররে আমরা সময় দিতাম হইতো। মির্জা ফখরুল সাহেব তাই পাগলেই গেছেন যে রোড ম্যাপ দিবার লাগা নির্বাচন কোন দিন হইব, সেখানে অত তাড়াতাড়ি এখানে আন্দোলন তো করছে জনতা। জি, মায়ের কুল খালি হইছে সাধারণ নর্মাল পাবলিকে। বিএনপি, জামাত, জাতীয় পার্টির কেউ গেছে না, গেছে আমরা সাধারণ মা বলতে। তারা তো তারা ওটা কিতার লাগে। আর আমরা এখন ডিসাইড করব, জনতা এখন ডিসাইড করব যে কারে ক্ষমতা টানতো। বিএনপি, আওয়ামী লীগ নাই করে বিএনপি যে ক্ষমতা বই যাবে ইয়ে আশা করা খুবই অকল্পনীয়। জি আপু, ধন্যবাদ। আমরা আপু ধন্যবাদ, আপনার খুব ভ্যালিড কয়েকটা কথা বলছেন আপনি। জাতীয় পার্টিকে নিয়ে বলছেন তারা সুবিধাবাদী দল, এটা উনি এক্সপ্লেন করবেন। মির্জা ফখরুল সাহেব বারবার রোডম্যাপ চাচ্ছেন, এটা নাসিম সাহেব এক্সপ্লেন করবেন। আমি যাচ্ছি পরবর্তী কলে। সালামু আলাইকুম। কল, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি। হাসিনা সরকারের পতন বিএনপির ডাইরেক্ট আন্দোলনের ফসল নয়। আচ্ছা, গত প্রধান উপদেষ্টার ভাষণের পর মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন তিনি হতাশ, কারণ ওখানে নির্বাচনী কোনো রোড ম্যাপ নাই। নির্বাচনের জন্য কেন ওরা অস্থির হয়েছেন? ওরা তো ক্ষমতায় ছিলেন, 3 বার বারবার দুর্নীতিতে প্রধান হয়েছেন বিশ্বের মধ্যে। সুতরাং এই সরকারকে সময় দেন, রাষ্ট্র সংস্কার করার জন্য সময় দিতে হবে। সে ফর এক্সাম্পল বিচার বিভাগ, শেখ মুজিবুর রহমান যখন প্রধানমন্ত্রী ছিলেন, শেখ আতাউর রহমান প্রশ্ন করেছিলেন যে বিচার বিভাগকে স্বাধীন হবে। তিনি বলেছেন, 2 বার প্রশ্ন করেছেন, তিনি বলেছেন করা হবে, কিন্তু আজ পর্যন্ত বিচার বিভাগ স্বাধীন নাই। যদি স্বাধীন হতো, নাইকো মামলার প্রধান আসামি শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার আর বেগম জিয়া তাকে জেলে। সুতরাং এটা কখনো ছিল না, স্বাধীন নাই। সুতরাং এই সরকারকে সময় দিন এবং সংস্কার হোক, এটাই আমাদের ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। অবশ্যই নাসিম সাহেব শুনছেন এবং উনি এক্সপ্লেইন করবেন যে এই সরকারকে সময় দিতে হবে বাংলাদেশকে সংস্কার করার জন্য। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম।
কলার টিভি সাউন্ড একটু কমান প্লিজ। হ্যালো, সালামু আলাইকুম। সালামালাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারে একটা আপনার কাছে একটা কোয়েকশন জানতাম চাইরাম। জি কোকা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, টিভি কমান। যে আমার টিভি সময় দিছি ভাই, আমি আপনার কাছে অভিনয় একটা জিনিস জানতাম চাইরাম। জি ওই যে আপনার পাশে যে নাসিম সাহেব আছেন নেনি, জি তাই তো বারবারও বলতেছেন দেশ নায়ক তারেক রহমান, জি। কিন্তু তাই যে কোন কিটার নায়ক আমরা তো বুঝতে পারলাম না, একটু তাই আমরা বুঝে গেছি ভাই। উনি আরেকদিন এই জিনিসটা এই নাসিম সাহেব এক্সপ্লেন করছেন, বাট আবারও উনি বলবেন জি। দ্য ডেফিনেশন অফ দেশ নায়ক। ওকে, এটা অনেকে জানে, আপনি হয়তো জানেন না, আপনার জন্য উনি হয়তো সংক্ষেপে বলবেন। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি না আপনাকে আমি। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই। শফিকুল আলম কুরাইশ বানলি থেকে। ভালো আছেন ফারুক ভাই? আরে বাবা, আল্লাহ ভালো আছি। আমি এই আপনার টপিক দেন রাষ্ট্র সংস্কার। জি। আমি দুইটা অধ্যায় মাত্র, একটা হইল সেনাবাহিনী আর একটা হইল সংবিধান। আমাদের সেনাবাহিনী হইল, আমি নিজে জন ক্যাডেট স্টুডেন্ট মনে করি যে আমরা সেনাবাহিনী টেবিল নাম্বার 1, আর সংবিধান হইল 2002 1 জুলাই একটা পাতার পেজে সংবিধান দেখে সারাটা বিশ্ব খুশি হয়েছে। আচ্ছা, আপনি কি সংবিধান চেঞ্জ চান নাকি? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। যারা কল করবেন, আমার হাম্বল রিকোয়েস্ট, আমরা আপনাদের সাথে কথা বলতে চাই, এই জন্য 2 জন অতিথি আজকে অনলি, 4 জন থাকে নর্মালি, বাট আপনি একটু সংক্ষেপে বলবেন। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি, আপনার মন্তব্য বা প্রশ্ন। ভাই, আমি তো ফারুক ভাই লাগে ফারুক ভাই, শুনতে পাচ্ছি। ফারুক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, একটা নতুন বেবি যদি জন্ম লয়, বেবিটারে অনেকদিন সময় দেওয়া লাগে। জি। কিন্তু আমরা যে বর্তমানে ডক্টর ইউনূস সাহেব যে আসছেন, ওনারে তো সময় দেওয়া দরকার। জি। কিন্তু আমার নাতিম ভাই হইলা সন্তান তারেক সাহেব হইলা রাষ্ট্রীয় নায়ক। রাষ্ট্রীয় নায়ক আগে 17 বছর গেল না, মানে বাংলাদেশে গিয়া হাসিনারে নামাইলা না, অন্য বইয়া মিছিল দিতরা বাংলাদেশে এমন যাইতাকে চাইতরা কেউ চাইতে পথ পাইয়া রিমাতা ইদাই না কোটি কোটি টাকার মালিক হইছে এটা। আচ্ছা, আপনার এই প্রশ্নটা নাসিম সাহেব নোট করছেন ডেফিনেটলি, যে কেন 17 বছর যেতে পারেন নাই, কেন এখন যাবেন, কি করবেন, প্রত্যেকটা জিনিস হি উইল এক্সপ্লেইন। আপনি দেখতে থাকুন। পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ঘটনা হয়েছে, আমরা সবাই তো আরো 10 বছর আগে ডক্টর ইউনূস যে এইটা আমরা খুব ভালো আছি, কারণ তার বয়সটা 34 তাই নিজেও চিন্তা করতাম যে তাই কতটুকু সার্ভিস দিয়া দিতে পারবা। এরপরে দোয়া করি অ্যাটলিস্ট 3-4 বছর টাইম আল্লাহ তাকে হায়াত দিতা, আর 3-4 বছর টাইম চালাইতা। আর বিএনপির অতীতে 15 বছর আগে যেটা টাইম করছুন, ঈদের ডাক্তার খাইছে আওয়ামী লীগের দেখটা একটা শিশু বাচ্চায়ও দেখিয়া এই ধরনের ঘটনা বিএনপির কেউ করতো না। যে একটা আওয়ামী লীগে খাইছে জিয়াউর রহমানের কিছু বাঙ্গা বালাইতো নাই, আর খালেদা জিয়ার চিন্তা বালাইতো নাই, আর আমি তা মুসিবর হয়ে গেছে। এই জায়গা এই ঘটনা যদি বিএনপিয়ে করে পয়সা স্বীকৃতি করে, এরা মানে আওয়ামী লীগ কারণ নিকৃষ্ট, কারণ শিক্ষা পাইছে। আপনার কি মনে হয় বিএনপি এই ধরনের কাজ করবে? বিএনপি এটা করতো নাই কোনোদিন। আপনার কি মনে হয় বিএনপি এই ধরনের কোনো কাজ করবে? না, আশা করি তারা ইচ্ছা যদি করে তো মানুষও না, কারণ তারা আওয়ামী লীগকে চিন্তা করতে গেছে। আজ আমরা সাপোর্ট করলাম বিএনপিকে, আর তারা প্রত্যেকজনের বিয়া যদি তারা ইচ্ছা করে, তা আমরা দুনিয়ায় থাকবো না, তাহলে আমরা জুতা দিবার যে লিডার ওখানে থাকবো। আচ্ছা, তার মানে আপনি বলছেন বিএনপি করবে না? যে না, বিএনপি না,
পক্ষপাতে, কিন্তু তারা আমরাও জবাব দিই। আচ্ছা, আর আমরাও বিএনপি সাপোর্ট করি, আমরা দিই না। কারণ একটা জিনিস ফলো করছেন কিনা যে বিএনপির একদম টপ টু বটম দুই একজনে একটু উল্টাপাল্টা করলে দেখলাম যে জনাব তারেক রহমান সাহেব বহিষ্কার করে দিচ্ছে, তো এটা কি গুড সাইন না রাজনীতির জন্য? না তারেক ভাই, ছাত্রদের জায়গা যারা রক্ত দিলেইছে, বিএনপি কৌকার যে কোনো কৌকা কোনদিন মানে একটা ভুলতা নাই। জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরবর্তীকালে। অবশ্যই আমরাও চাই না যে, আমরা চাই যে 15 বছর যে অন্ধকার আমরা কাটিয়েছি আর কোনো অন্ধকারে যেতে চাই না। পরবর্তীকালে আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। এই এবার বিজয় হলো ছাত্রদের বিজয়। এখন ছাত্রদের বিজয় যদি হয়, একজন ছাত্র নেতা হইতেইব, লিডার হইতেইব, যারা আমরা নবীজিও লিডার। জি, আপনাকে ধন্যবাদ। অবশ্যই ছাত্রদের বিজয় এবং ছাত্ররাই অনেকে নেতৃত্ব দিচ্ছে। এখন তত্ত্বাবধায়ক সরকারও 2 জন আছে, সো ছাত্ররা কোথাও পিছিয়ে নেই এবং বন্যাও তারা নেতৃত্ব দিয়েছে। পরবর্তী কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার লাইনটা হাইটে দিল, আপনিও কি হাসিনার টিমকে জয়েন করলেন? না আপু, আমি জয়েন করি নাই, কিন্তু অনেক কলার লাইনে তো, বুঝছেন। একটা মিনিট দিলাম, আমি বললাম। আচ্ছা বলেন আপু, বলেন। হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার বা বিপ্লবী সরকারে এতটুকু টাইম দেওয়া যাতে রাখছে 3টা বিচারক। নাম্বার 1 পিলখানা, নাম্বার 1 5 তারিখে, মে মাসের 5 তারিখে শাপলা চত্বর, আর জুলাই মাসে ছাত্র জনতা যে মারা গেছে, ও 3টা হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। এই বিচার করতে গিয়ে যতটুকু সময় দরকার, ডক্টর ইউনূস স্যার আমরা ক্ষমতায় চাই। থ্যাংক ইউ আপু, ভেরি ইম্পর্টেন্ট 3টা কথা বলছেন। আর আমি আপনার কল আসলে কন্ট্রোল রুমে তো ওনারা হয়তো কেটে দিছে বা কাটা গেছে, আমি হাসিনার মতো কাটি নাই আপনার কল, দুঃখিত। এখন এক্সাম্পল হয়ে গেছে ভাই, কি করবো। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই লাগা করতেছেন ভাই? ফারুক ভাই শুনতে পাচ্ছি। জি ভাই, আমি ফারুক ভাই, আপনি আমার লাইনটা কাটে দিলেন। ওনা বইনে বলছেন আপনিও আওয়ামী লীগের না। আমি সেইটা বলতেছি না, আমি এইটা বলতেছি যে ওই বইনে বলছে যে ফিলখানা হত্যা, শাপলা চত্বরের বিচারটা, এই যে ছাত্ররা যারা মারা গেছে ওদের বিচারটা, আর এই যে তারেক সাহেবের সময় হাওয়া ভবনে মানুষকে ঢুকতে পারবে না, যে হাওয়া ভবনের মালিক, আমরা স্মরণ আছে। আওয়ামী লীগের যে 17 বছর যে এরকম দেশ চালাইছে, আবার যে বিএনপি আসলে যে এরকম চালাইতো না, এটার গ্যারান্টি কে দিব? আচ্ছা, এই গ্যারান্টির জন্যই আমরা কথা বলবো। নাসিম চৌধুরী নোট করছেন, আপনাকে ধন্যবাদ। এবার কাটতে পারি কিন্তু, আবার বলবেন না হাসিনার মতন কেটে দিচ্ছে। আপনাকে ধন্যবাদ, ঠিক আছে। বুঝছেন? জি, আপনাকে ধন্যবাদ। যে প্রত্যেক সময় যে এখন জি, আপনাকে ধন্যবাদ। আমি এই বিষয়ে একটু, নাজিম সাহেব নোট করছেন, আপনি দেখতে থাকুন। আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলে। সালামু আলাইকুম কলা, আসসালামু আলাইকুম কলা, আসসালামু আলাইকুম। টিভি সাউন্ড একটু কমান প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন নাসিম সাহেবের কাছে। শুনতে পাচ্ছেন? বিএনপি সরকার তো বর্তমান সরকারকে পক্ষে কথা বলছে, তাহলে তো ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেনকে কেন স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরানো হলো? আচ্ছা, ধন্যবাদ। এটা নাসিম সাহেব আনসার দিবেন। ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবকে কেন স্বরাষ্ট্র থেকে অন্য দপ্তরে নেওয়া হলো? জি, আপনারা যারা লাইনে বসে আছেন, আমি অবশ্যই আবার একটু পরে আসছি, তার আগে আমি ওনাদের সাথে একটু কথা বলে নিই। এবং অনেকগুলা ভ্যালিড কোয়েশ্চেন করছেন, তবে একটা এক্সাম্পল করে দিলেন যে এখন তো বাংলাদেশে দেখলেই বলবে হাসিনার মতন কাজ করেন কেন, এটা একটা এক্সাম্পল হয়ে গেছে। নাসিম সাহেব, সো মেনি কোয়েশ্চেন ফর ইউ। আমি একটা শুরু করে প্রথম কলার বলেছেন যে জিয়াউর রহমানের সময়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে নাকি দুর্নীতি শুরু হয়েছিল। আমি কলারকে শ্রদ্ধা রেখেই বলতে চাই, বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোনো শত্রুও সেটা বলতে পারবে না যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় কোনো দুর্নীতি হয়েছিল। একটা জায়গায়
গোটা বাংলাদেশের মানুষ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রেসপেক্ট করে। আমার এখানে জাতীয়বাদীর ভাইও আছেন, আমি যদি ভুল বলে থাকি অথবা কলার যারা শুনছেন আজকে আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলটাকে বাংলাদেশের স্বর্ণযুগ বলা হয় না, এটা এর শত্রুও বলে। কারণ কি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরুই করেছিলেন দুর্নীতি মূলোৎপাটন করার জন্য, এবং ওনার যে স্বল্পকালীন যে সরকার ছিল সেই সরকারে দুর্নীতির বিরুদ্ধেই ওনার কাজ ছিল। উনি একা গিয়েছেন। ওনার আমি আপনাদের অজস্র উদাহরণ দিতে পারবো যে উনি হঠাৎ করে থানায় ঢুকে গিয়েছেন, গিয়ে দেখেছেন যে ওসি এখনো আসেন নাই, ওকে ক্লোজ করে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটিতে গিয়েছেন, গিয়ে দেখেছেন ইউনিভার্সিটির হেড টিচার এখনো আসেন নাই, ওনাকে ক্লোজ করে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে আমি একটা কথাই বলি যে আমরা সবাই, আপনারা তো দর্শক, আমরা তো অনেক সময় রাজনীতির খাতিরে অনেক কথা বলি, আপনারা আল্লাহর ওয়াস্তে সাদাকে সাদা কালোকে কালো বলবেন। আমি এটুকুই আমার ওই ভাইকে বলতে চাচ্ছি। সেকেন্ড কথা যেটা হচ্ছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে রোডম্যাপ। দেখুন, রোডম্যাপ চাওয়া এবং নির্বাচন চাওয়ার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। প্রথম থেকে বিএনপি বলে আসছে যে আমরা এই সরকারকে হ্রাস করব না। হ্যাঁ, মির্জা ফখরুল ইসলাম কিন্তু প্রথম থেকেই বলেছেন এবং বারবারই উনি বলেছেন কিন্তু রোডম্যাপ কি? রোডম্যাপ হচ্ছে যে ওকে ঠিক আছে, যে আমরা এই কাজগুলো আমরা করে যাচ্ছি, এই কাজগুলো আমরা করব, এই কাজগুলো করতে গিয়ে আমাদের এতটুকু সময়ের দরকার। যেমন এই সরকার এখন রিফর্মে এসেছে, হ্যাঁ, আপনার সবকিছু রিফর্ম করতে হবে, হ্যাঁ, আপনার রিফর্ম করতে সময় লাগবে। অনেক দর্শক বলেছেন যে সরকারকে সময় দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই সরকারকে আমরা সময় দেব, সময় দিতে আমাদের আমরা কোনো হ্রাস করছি না। কিন্তু আপনাদের সবাইকে, দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে আমি বলছি, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা একটি আন্দোলনের মাধ্যমে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি। অনেকেই বলছেন যে এটা ছাত্রদের আন্দোলন। অবশ্যই এটা ছাত্রদের আন্দোলন। ছাত্ররা এই আন্দোলন করেছে, অবশ্যই এই ছাত্ররা আন্দোলন করেছে। কিন্তু ছাত্রদের গায়ে কি লেখা রয়েছে, কে ছাত্রদল আর কে সাধারণ ছাত্র আর কে নমুল? আমরা যে আজকে, আমি যে ফারুক সাহেব আপনি বলেন, এইখানে যে আজকে 14 বছর থেকে এই সরকারের প্রত্যেকটা ফিরিস্তি আমরা তুলে 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 ধরলাম, আজকে যে নতুন প্রজন্মকে আমরাকে দেখিয়ে দিলাম। এখানে বসেও তো আপনাকে আমি পদ্মা সেতু বলেন, আপনি পিলখানার হত্যাকাণ্ড বলেন, দেশকে যে এভাবে গোটা বাংলাদেশে বিএনপি গত 14 বছর থেকে সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করলো, বিএনপি যে ঢাকায় 10 লক্ষ লোক নিয়ে আসলো, বিএনপি যে এর আগে নিয়ে আসলো, এই যে স্ফুলিঙ্গ করা হলো, আন্দোলনের যে একটা আবহাওয়া তৈরি করা হলো, হ্যাঁ, আপনাকে লোহা যখন গরম হয় তখনই তো বাড়ি দিতে হবে। হ্যাঁ, আমি ছাত্রদের অবদানকে অবশ্যই স্বীকার করি এবং আমি আজকের এই প্রোগ্রাম থেকে আপনার মাধ্যমে বিএনপি ক্ষমতায় যাক, যেই ক্ষমতায় যাক, এবং এর আগেই বর্তমান যে সরকার রয়েছে তাদের কাছেও দাবি করব এই ছাত্রদেরকে জাতীয় বীর হিসাবে ডিক্লেয়ার করা হোক এবং এদের পরিবারকে পুনর্বাসন করা হোক, এটা আমি বলছি। কিন্তু ছাত্রদের আন্দোলন একা কোনো আন্দোলন হয় না। এই ছাত্রদের মধ্যে আমাদের বিএনপি, আপনি দেখুন, দেশনায়ক তারেক রহমান বলেছিলেন যে ইলেকশন বর্জন করার জন্য, হ্যাঁ, 7% ভোট কাস্ট হয়েছে বিগত ইলেকশনে। তাইলে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে পছন্দ করে। হ্যাঁ, এখন মনে করুন যে সবাই একটা নিয়ে একটু ইয়ার মধ্যে আছেন যে এই সরকারকে নাকি পুশ করা হচ্ছে। এখন পর্যন্ত এই সরকারের প্রত্যেকটি জায়গায় বিএনপি তার অবস্থান থেকে সাহায্য করে যাচ্ছে। এই সরকারকে প্রত্যেকটি রাজনৈতিক দল সাহায্য করতে হবে। আপনাকে সিগনিফিকেন্ট বুঝতে হবে, এই সরকারকে প্রত্যেকটি রাজনৈতিক দল সাহায্য করতে হবে। এই সরকারও প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে ডায়ালগ চালিয়ে যেতে হবে। পাশাপাশি এই সরকারকে ছাত্রদের সাথেও ডায়ালগ চালিয়ে যেতে হবে। এখানে কখনোই আপনার এই সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর কোনো হিকাপস করা যাবে না, কারণ এই সরকার হচ্ছে রাজনৈতিক দলের আন্দোলনের ফসল, ছাত্রদের আন্দোলনের ফসল। এই সরকার হচ্ছে আমরা ধারণ করি এই সরকারকে। তো এই যে সরকার, যে অন্তর্বর্তীকালীন যে সরকার এসেছে, রোডম্যাপ দিতে হবে, আপনাকে ডায়ালগ করতে হবে, আপনাকে বলতে হবে আমি এই কাজ করছি। আমরাও তো চাই না হঠাৎ করে একটা ইলেকশন ওখানে দিয়ে দেওয়া হলো, কিন্তু দেখা গেলো প্রশাসনের প্রত্যেকটি জায়গায় শেখ হাসিনার প্রেতাত্মারা বসে রয়েছে। হ্যাঁ, আপনার আইন আপনি বলেন যে আদালতের বিচার বিভাগের বসে রয়েছে, নির্বাচন কমিশনে বসে রয়েছে, স্কুল, এই যে আপনি শিক্ষক দিয়ে শুরু করেছিলেন, আপনি কি জানেন বাংলাদেশের সাধারণ প্রাইমারি স্কুলের শিক্ষক দূরের কথা, শিক্ষক বা ছাত্র আপনার অভিভাবকদের যে গভর্নিং বডি, সেই বডির কেউ হতে হলে ওকে আওয়ামী লীগ হতে হতো, শিক্ষক তো দূরের কথা। তো যেই শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, কখনোই কাম্য নয়। আপনি বলেছেন, আমিও বলি কখনোই কাম্য নয়। আমরা শিক্ষককে শিক্ষকের মর্যাদা দিই, কিন্তু শিক্ষক নামের ভক্ষক যদি হয়,
সেই ভক্ষককে তো আপনি তার উচিতটা দিতে হবে। এখন মনে করেন যে শিক্ষক হয়ে গেলাম বিদায় আমার আমার আমি ধোয়া তুলসী পাত, আমার সব গুণ মাফ, খুন মাফ। আর একজন লোক শিক্ষক নয়, সে একজন সচিবালয় আমরা অথবা পুলিশ, ও অন্যায় করেছে, পুলিশকে আপনার অপ্রেস করা যাবে, শিক্ষকের মতো শিক্ষক হলে বাংলাদেশের মানুষ একটাই জানে, শিক্ষককে সম্মান করা আমরা জানি। হ্যাঁ, আসুন ফারুনী সাহেব, উনি বলেছেন যে আপনার হাওয়া ভবনের কথা একজন কলার বলেছে আমার নেতা দেশনায়ক তারেক রহমান সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, আমার কথা হচ্ছে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে হ্যাঁ দিনকে রাত, রাতকে দিন করতে পেরেছে। হ্যাঁ, আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা পায় নাই তারা, শেষে কিনা একটি সম্পূর্ণ অযৌক্তিক, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ করেছে। আচ্ছা, দেশনায়ক তারেক রহমান হাওয়া ভবন করে হাজার হাজার কোটি টাকা হ্যাঁ করেছেন বলা হয়। দর্শক মন্ডলী, এই আওয়ামী লীগ 15 বছরের উপর ক্ষমতায় থাকলো। আমি বারবার এই টকশোতেও বেশি বলেছি, কাউকে আপনি দোষারোপ করার আগে আপনি প্রমাণ দিতে হয়। বারবার বলেছি যে একটা প্রমাণ অথবা একটা যে দেশনায়ক তারেক রহমানের যে দুর্নীতির একটি প্রমাণকে আপনি পেয়েছেন সাংবাদিক হিসাবে, আপনি বলুন। যদি পেয়ে থাকতেন তাহলে ওনার মামলা রায় হয়ে যেত না। ওনাকে কোন মামলার রায় দেয়? যে মামলাগুলো রায় দিয়ে দিয়েছে কি 21শে আগস্ট গ্রেনেড হামলা, উনি নাকি গ্রেনেড হামলা করেছেন, 10 ট্রাক অস্ত্র মামলা, এটা পরবর্তী রেড করা হয়েছে। এটা কি দুর্নীতির মামলা হইল? তো যেই কলার বলেছেন, আমি আমার কথা হচ্ছে যে আপনারা আওয়ামী লীগের ফ্যাব্রিকেটেড যে গত 15 বছরের মিডিয়া, ওদের মিডিয়ার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে, সেই অপপ্রচারকে আপনারা না দেখে আপনারা দেখুন যে এই মামলা যদি উনি করে থাকেন তাহলে কেন চার্জশিট হলো না ওনার বিরুদ্ধে? উনি বিদেশেই থাকেন, ওনার বিরুদ্ধে কেন রায় হয়ে গেল না? কোথায় প্রমাণ? কোন দেশে, কোন জায়গায়, কোথায়, কোন অ্যাকাউন্টে? হ্যাঁ, আরেকটা ফারুক সাহেব, এইটা গেল মুদ্রা। কথা হচ্ছে আমি আপনাকে বলি, সময় দিতে চান, বিএনপি এই সরকারকে সময় দিতে চায়, যৌক্তিক সময়। কারণ আপনার দেশবাসী, আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা বলছি না আমরা ক্ষমতায় চলে আসবো, এইবার ইলেকশন হবে সবচাইতে ফেয়ার ইলেকশন ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে, যেহেতু ওনাদের কোনো স্টেক নাই রাজনীতিতে, ওনাদের তো কোনো ইলেকশনটাকে মনোপলিট করার তো ওনাদের কোনো দরকারও নেই। এবং ডক্টর ইউনূস সাহেব যে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, উনি এবং যে উপদেষ্টা কমিটিও রয়েছে, এই কমিটিগুলো আমরা দেখতে পাচ্ছি এরা নন পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, বডিজ, নন পলিটিক্যাল বডিজ। আমরা তো বলছি না যে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হোক। বাংলাদেশের জন্য এই কোলার যারা ফোন করছেন, আপনারা দেশে যাবেন, আপনারা ভোট দেবেন। আর আপনারা যদি মনে করেন যে না আমি বিএনপি ভোট দেবো না, আপনি ভোট দিয়েন না। কিন্তু দেশে যদি একটা দেশ যদি আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে না আসে, তাহলে সেই দেশে আবার কোন ধরনের রাজনৈতিক কু হওয়ার, কোন ধরনের রেভলিউশন হওয়ার, আপনি ডেমোক্রেসি ফেরত আনতে চাচ্ছেন, অবশ্যই আসতে হয়। ফারুক সাহেব, হাউ লং, উইদিন হাউ লং, কতক্ষণ সময় আপনারা? এই যে আমি আপনাকে বললাম হাউ লংটা বলতে হবে যারা বর্তমানে, এটাই কি বলেছে রোডম্যাপ, মানে তাদের যতক্ষণ প্রয়োজন দিবেন। একটি সুষ্ঠু নির্বাচন করতে গিয়ে, দেশের পরিস্থিতিকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে গিয়ে এবং ফ্রি এবং ফেয়ার ইলেকশন করতে গিয়ে যতটুকু যৌক্তিক সময় এই সরকারের দরকার, এই সরকারকে সেই যৌক্তিক সময় বিএনপি দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম ক্লিয়ার করে বলেছেন। আরো দু একটা জিনিস হচ্ছে, ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব, আচ্ছা বলেন। হ্যাঁ, কলার বলেছেন যে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবকে কেন বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবকে কেন বের করে দেওয়া হলো, এটার যদি আপনারা কারণ দেখেন তাহলে এটা পেপার পত্রিকায় চলে এসেছিল। যে ছাত্রদেরকে নিয়ে আপনারা এবং আমরা গর্ব করি, সেই ছাত্ররাই কিন্তু ওনার দফতর চেঞ্জ করা হয়েছে শুধুমাত্র কারণ কি, যারা রক্তের দাগ এখনো শুকায় নাই। হ্যাঁ, এখনো আমাদের বাচ্চাদের রক্ত, আমাদের যে বাংলাদেশের যে কোমলমতি ছাত্ররা, তাদের রক্তে রঞ্জিত বা রাস্তা, ঢাকার রাস্তা। উনি বলেন যে এই খনিকে নাকি দল গোছানোর জন্য, তো এই খুনিকে যে দল গোছানোর জন্য বলবে, সেই ছাত্ররা কি সেটা মেনে নেবে? আমরা তো বিএনপি তো এখন আর কাউকে ঢোকাতেও পারে না, বাইরও করতে পারে না। হ্যাঁ, ওই ছাত্ররাই কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করে ওনারাই বলেছেন যে উনাকে এই জায়গায় না দিয়ে সসম্মানে হয়তো বা অন্য জায়গায় দিয়ে দেওয়ার জন্য। তো এটাই ঘটেছে ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবের ব্যাপারে। তো এই জন্য এটা আবার উদাহরণ, একটা এক্সাম্পল পরবর্তী যে উপদেষ্টা, বর্তমানে যে উপদেষ্টা রয়েছেন ওনাদের জন্য একটা এক্সাম্পল যে আপনাদেরকে ছাত্রদের পাস বুঝতে হবে, আপনাদেরকে দালালি করলে আর চলবে না।
দালালির দিন শেষ বাংলাদেশে, আর কেউ দালালি করতে পারবে না। আওয়ামী লীগের দালালি, শেখ হাসিনার খুনির দালালি, যেই শেখ হাসিনা বাংলাদেশের, আমি বলি পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট একটা খুনি, নিকৃষ্ট একটা চোর, নিকৃষ্ট একটা ব্যাংক ডাকাত। এই আওয়ামী লীগ হচ্ছে ব্যাংক ডাকাত। আমি এখানে বসে আমরা ভয় পাই না ভাই, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল এখানে বসে, আমি কিছুদিন আগেও দেখেছি আপনার এখানে বসে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ হচ্ছে ব্যাংক ডাকাতের দল। এরা 75-এর থেকে ব্যাংক ডাকাতি শুরু করেছিল এবং বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংককে এবং প্রত্যেকটি অর্গানকে, প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করার আগ পর্যন্ত এই শেখ হাসিনা ক্ষান্ত দেবে না। আপনারা প্রমাণ পেয়েছেন এই ডাকাতের দল, চুরের দল, চাটার দলেরা। ধন্যবাদ আপনাকে নাসিম চৌধুরী। আমি যাচ্ছি জনাব হামিদ সাহেব আপনার কাছে। জাতীয় পার্টি নিয়ে একটা প্রশ্ন আসছে যে আপনি বলবেন, বাট একটা জিনিস যেটা নাসিম সাহেব বলছেন যৌক্তিক সময় দেবেন। একজন সিস্টার কল করছেন এবং আমার কাছে মনে হচ্ছে যে উনি বাংলাদেশ নিয়ে ওনার হিউজ কনসার্ন, যে উনি বলছেন যে পিলখানার রায়, শাপলা চত্বরের জাজমেন্ট এবং এই যে গণহত্যা করা হয়েছে ছাত্রদেরকে, এবং আপনারা দেখছেন যে কীভাবে ছাত্রদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, এই বিচার করার জন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় এই সরকারকে প্রত্যেকটি রাজনৈতিক দলের দেওয়া উচিত, কি মনে করেন? এটা তো বেসিক্যালি এই পিলখানাটা পুরাতন ঘটনা, কিন্তু নতুন করে ইনভেস্টিগেশনের জন্য পারমিশন পাওয়া গেছে। এটা ইনভেস্টিগেট করতে হবে এবং এখনো কিছু ফ্রেশ এভিডেন্স আছে, টাইম দরকার। হ্যাঁ, আমি ওটাতে আসতেছি। হেফাজতেরটাতে অনেক এভিডেন্স লুকানো হয়েছে, এটা যেহেতু রাতের অন্ধকারে করা হয়েছিল, সেটা ইনভেস্টিগেট করতে হবে এবং কতজন লোক নিখোঁজ। এখানে যেটা হয়েছে যে মানুষকে খুঁজে পাওয়া যায় না, অনেককে হত্যা করার পরে এরা এটা লাশগুলা লুকিয়ে ফেলেছিল, যার কারণে কতজন মারা গেছে এটা বলতে পারবেন না। তো সেটা, আর পরে হচ্ছে জুলাই আগস্টের হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের ইনভেস্টিগেশন কোনো কোনো ক্ষেত্রে এটা 6 মাস 1 বছর তো লাগবেই, কোনো কোনো ক্ষেত্রে স্টেজ বাই স্টেজ এভিডেন্স হয়তো ইমিডিয়েটলি সামনে চলে আসবে অথবা আসে। তো এখন প্রথম কথা হচ্ছে যে আপনি ভিকটিম আইডেন্টিফাই করবেন, সাক্ষী আইডেন্টিফাই করবেন, নোট নেবেন, তারপরে হচ্ছে এই যারা হত্যাকাণ্ডটা ঘটিয়েছে, সেই হেফাজতেরটা তো পুলিশরা করেছে, ঠিক না, আর পিলখানাটা করেছে বিডি, সবগুলোই করছে সরকার। তারপরেও ধরুন আমি ইয়েটা হেফাজতেরটা পুলিশ কার ভাই, আমি আসতেছি, পুলিশের তখন যে প্রধান ছিল এটা দায়িত্বে, সেই যে বেনজির ওয়াজ ইন কমান্ড, এখন তো বেনজির ভেঙে গেছে। আমি বেনজিরকে ব্লেম করব না, কারণ তাকে অর্ডার করা হয়েছে নিশ্চয়ই, না আসতেছে ওটা। তো এখন কথা হচ্ছে যে অর্ডার তো বেনজিরের অর্ডারটা আসছে সেই সুপ্রিম লেডি যিনি ছিলেন তার থেকে। এখন তাকে তো আপনি প্রসিড করবেন, সাথে সাথে এই সব অফিসারকে ছেড়ে দিবেন, এই চেইনকেই করতে হবে। হ্যাঁ, তো এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো বড় বড় কেস হবে, গ্রুপ কেস হিসাবে এগুলোকে আনতে হবে এবং এগুলাই এই সরকার নিরপেক্ষ সরকার, ওনাদের আন্ডারে এটা যদি করা যায় এবং এটা যদি কনভিকশন স্টেজে নিয়ে যাওয়া যায় লাস্ট হিয়ারিং পর্যন্ত, সেইটুকু মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার আইডিয়া মতে অ্যাটলিস্ট দ্রুত বিচার ট্রাইব্যুনালেও যদি করেন, তাও আপনার বছর 1.5-2 সময় লেগে যাবে। জাতীয় পার্টি দেবে? জাতীয় পার্টি সরকারকে কোনো ইমিডিয়েট রূপরেখা, ইলেকশন এগুলোর জন্য কোনো প্রেশার দিচ্ছে না, কারণ জাতীয় পার্টির অভিজ্ঞতা আছে দেশ চালানোর এবং আমরা একটা শৃঙ্খলিত রাজনৈতিক দল এবং আমাদের মেজারগুলো হচ্ছে ভেরি মাচ ক্যালকুলেটেড। আমরা হিসাব নিকাশ করে পা ফেললেন, আমাদের লিডার সবসময় এটা করতেন, আগামীতেও করবেন। আসলে কি হিসাব নিকাশ করতো? অফকোর্স এখানে ক্যালকুলেশনের ব্যাপার আছে, আপনার বুঝে শুনে করতে হবে। তো আমরা শুনেন লেট মি সে সামথিং, উই ডু নট ক্রিয়েট প্রবলেম ফর আওয়ার পিপল। আমরা দেশের জন্য 91-এর পর থেকে দেশের মানুষের জন্য রাজনৈতিক দল হিসাবে জাতীয় পার্টি কোনো সমস্যা, লেট মি ফিনিশ প্লিজ, জাতীয় পার্টি কোনো সমস্যা ক্রিয়েট করে না। আমি বলতেছি জাতীয় পার্টি কোনো, আমাকে শেষ করতে দিন তারপরে আপনারটা বললেন, জাতীয় পার্টি নিজের থেকে রাজনৈতিক দল হিসাবে কোনো সমস্যা জাতির জন্য ক্রিয়েট করে নাই। কিন্তু আমি না আমার শেষ করতে 96-এ একটা বড় প্রবলেম হয়েছিল, 2টা ইলেকশন হয়েছিল। হু ওয়াজ রেসপন্সিবল ফর দিস সেকেন্ড ইলেকশন? বিএনপি এটা করেছিল
ঢাকা রাজপথে আন্দোলন হয়েছিল, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত সব মিলে বিএনপিকে আউট করছে। এটাকে আমি এটা না, এইটা একটা সংবিধানের সংকট তারা কে করছিল? এটা আমার জন্য পয়েন্ট না। না আপনার পয়েন্ট না, বাট শুনেন, রাজনৈতিক দলগুলা এই যে বিএনপি এবং জামাত, আমি নিরপেক্ষতা বলতেছি যে এই দল, রাজনৈতিক দলের উদ্দেশ্য হবে দেশের মানুষকে সার্ভ করা, মানুষের সমস্যার সমাধান করা। কিন্তু যখন রাজনৈতিক দলগুলা নিজেরাই ক্ষমতায় থাকবে, এই যে গত 14 বছর যেটা গেল, আওয়ামী লীগ যে প্রবলেমটা সৃষ্টি করলো 2001-এ যখন আওয়ামী লীগ সাইডে যায় তখন কিন্তু পিসফুলি সাইডে গেছিল, 3 মাসের ভিতরে ইলেকশনও হয়েছিল। কিন্তু 2006 এসে আবার বিএনপি ওই ক্ষমতা ছাড়বে না ছাড়বে এসব নিয়ে টান বাহানা করলো, আবার আওয়ামী লীগকে রাস্তায় নামাইলো, যার কারণে 111 সরকার আসলো। এই দুইটা বড় ত্রুটি ছিল বিএনপির পক্ষ থেকে। আওয়ামী লীগ এইটার পরিপ্রেক্ষিতে 2014-তে আইসা তার অন্যভাবে সংবিধান পরিবর্তন করে নিজেদেরকে থাকার জন্য তারা ওই প্রচেষ্টা চলে। এই দুইটা দলই কিন্তু দেশের মানুষের ভিতরে সাংবিধানিক সংকটটা ক্রিয়েট করেছে। এখন আজকে যে সংস্কারের জিনিসটা আসছে, এটা দেখেন, এটা পরে যাচ্ছি, সব সংস্কারের আগে তো বলে বলছেন আপনারা জাতীয় পার্টি সব সমস্যার মূলে কি জানেন? জাতীয় পার্টি না, সব সমস্যার মূল্য হচ্ছে যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর, ভাই আমার কথাটা শেষ করতে দেন না, গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় প্রথম যে দুইটা রাজনৈতিক দল তারা বিশ্বাস করে না। তারা যখন আসে মনে করে এটাই আমি আসলাম, আমি থাকবো। এবার একটু বলি, গণতন্ত্র শব্দটা বলছেন, তার ডেফিনিশন যদি প্রতি 5 বছর পর পর ইলেকশনগুলো হয় না, আপনি তো বলছেন, এখন বলি গণতন্ত্র, আপনারা কোন গণতন্ত্রের মাধ্যমে সরকারে আসছেন? আমরা তো 91 পর্যন্ত কোন গণতন্ত্রে আসছেন? ওই সময় দেশের প্রেক্ষাপট ভিন্ন ছিল। কোন গণতন্ত্র? আমরা তো এরপরে 91 এর ইলেকশনে তো আমরা কোন গণতন্ত্র? দেয়ার ওয়াজ নো গণতন্ত্র। সো গণতন্ত্র ডিস্ট্রয় করছেন ফার্স্টলি আপনাদের নেতা। আমরা কত এরশাদ সাহেবের সরকার ছিল, এরশাদ সাহেবের সরকার ছিল, স্বৈরশাসক কাকে বলে? ওগুলো তো ইররিলেভেন্ট ইস্যু। মানে আপনারা কিভাবে আসছেন? আপনারা সরকার 1982 তে ক্ষমতা নেওয়ার পরে, আচ্ছা আপনারা কিভাবে সরকারে আসছেন? মাই কোশ্চেন ইজ, হ্যাঁ, উনি তো প্রথম উপপ্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন, সেখান থেকে দেশের অবস্থা থেকে এরশাদ সাহেব আসলেন, নির্বাচন এটার কাছে জিয়াউর রহমান সেম রাস্তায় আসছে। আমি আপনাকে প্রশ্ন করছি, আমি ওনাকে প্রশ্ন, 91 থেকে শুরু করেন, আপনি বলছেন আপনারা হচ্ছেন খতিব সাহেব, কোনো দোষ টোষ করেন নাই, গণতন্ত্র ডিস্ট্রয় করেন নাই, এক প্রশ্ন। সেকেন্ড কোশ্চেনে আসেন যে শেখ হাসিনাকে আজকে আপনারা স্বৈরশাসক বলতেছেন, শেখ হাসিনা আপনারা খুনি বলতেছেন, মার্ডারার বল, সো মেনি থিং জাতীয় পার্টি বলতেছে। এই খুনি সরকারকে, এই ভোট ডাকাত বলেন, চাল ডাকাত বলেন, ব্যাংক ডাকাত বলেন, যাই বলতেছেন আপনারা, প্রত্যেকটি কাজের শরিক সাপোর্টার এই জাতীয় পার্টি না? এক্সাম এই লাস্ট যে ইলেকশনটা হলো, লাস্ট ইলেকশনটা ডায়লগটা কি ছিল জানেন? আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টি মনোনীত নাঙ্গল মার্কা। ভাই এগুলা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। যখন জাতীয় পার্টি আওয়ামী লীগকে, শুনেন এখানে 2-3টা ল্যাঙ্গুয়েজ আপনাকে বুঝতে হবে। আওয়ামী লীগের ল্যাঙ্গুয়েজ জামাত বিএনপি, জামাত বিএনপি এরকম বলছেন, আমাকে একটু বলতে দেন। আপনি এই কথাটা উদ্ধ করা উচিত, আমি মনে করি বিএনপি যদি এই ধরনের কথা বলে বিএনপি, কারণটা হচ্ছে যে 1 নাম্বার কিভাবে ক্ষমতা আসছেন, নো অ্যান্সার। 2 নাম্বার শেখ হাসিনার যত এই যে 8 থেকে আজকে পর্যন্ত যত সাপোর্ট দিয়েছে, কারণ উনি ছিল মুখ্য অ্যাডভাইজার, মেইন অ্যাডভাইজার ছিল শেখ হাসিনারকে হোসেন মোহাম্মদ এরশাদ, মন্ত্রী ছিল কে, জিএম কাদের। রোশন এরশাদ বলে কি যে আমি আফার কাছে যাচ্ছি, আফা আমাকে অনুমতি দিয়েছে, আমি এখন নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিলাম। আফা আমার কথা, লেট মি ফিনিশ। এবং এই সরকারের আমলে উনি বলছেন যে আমরা, আমাদের লজ্জা লাগে বলতে, আমরা বিরোধী দল, কে বলছেন? রোশন এরশাদ বলছেন। কোথায়? পার্লামেন্টে আমরা গৃহপালিত, রোশন এরশাদ বলছেন। তাহলে এই শেখ হাসিনাকে আজকের ব্যাংক ডাকাত বলেন, আর্মি অফিসার হত্যা বলেন, রানা প্লাজার মানুষদেরকে চাপাই দাও সেটা অর্ডার বলেন, সাগররুনি হত্যা বলেন, 7 মার্ডার বলেন, আমাদের প্রত্যেকটা ব্যাংক আজকে লিকুইড এবং প্রত্যেকটা জিনিসের জন্য হাসিনা করছে, সেই হাসিনাকে সাপোর্ট দিয়েছে জাতীয় পার্টি। আপনি বিশ্বাস করেন না? এটা তো আপনি বললেন, ইভেন হ্যাঁ আইনে তো নাই, কোন রাজনৈতিক তথ্য পাবেন না, সমাজ তথ্য পাবেন না যে জাতীয় পার্টিকে এইভাবে এইসব কাজের জন্য। ধন্যবাদ। আমি আপনাকে বলি, উনি কিন্তু যে খুব সুন্দর লাগছে, আমার নিজে বলছিলেন, উনি শুরু করেছিলেন যে জাতীয় পার্টি হিসাব নিকাশ করে পা ফেলে। একদম সত্য কথা। কোন হিসাব? স্বার্থের হিসাব, ক্ষমতার হিসাব, দেশকে লুটে পাওয়াটা খাওয়ার হিসাব। আমি আজকে জাতীয় পার্টি নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ কি জানেন, বিগত 15 বছর আওয়ামী লীগের এই দুর্নীতি নিয়ে কথা বলতে, জাতীয় পার্টিকে আমরা তো আর মনে করেন ওইভাবে
হিসাবও করি না যে আমার কথা বলে আমার সময়টা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হিসাব নিকাশ করে কথা আমাদের রাজনীতির জাতীয়বাদী রাজনীতিটা হচ্ছে যে আমরা জনগণের জন্য কোনো ভোগান্তি আসবে, জনগণের জন্য কোনো নতুন ইস্যু সমস্যা সৃষ্টি করে ওইগুলোই আমাদের হিসাব নিকাশ। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ভাই এই সংবিধানকে ডাইভার্ট করি না, 3 মাসের ভিতরে 2টা ইলেকশন দেই না। শুনেন, এত নিজেদেরকে বিএনপি করেন, কিছু মানুষের সাপোর্ট আছে, আগামী ইলেকশনে দেখা যাবে বুঝতে পারছেন। নিজেদের এত পীর ভাড়া মানে পীর আউলিয়া ভাবার কোনো দরকার নেই। যে জাতীয় পার্টি মনে করেন, আমি কেন বলতে চাচ্ছিলাম জাতীয় পার্টি সম্পর্কে, কারণ আমি আওয়ামী লীগ সম্পর্কে, আওয়ামী লীগের এইগুলো নিয়ে টায়ার্ড হয়ে গেছে বলতে। আর জাতীয় পার্টি তো হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চা। তো এরা তো মনে করেন যে আওয়ামী লীগের সাথে সব দুর্নীতির স্টেক হোল্ডার তো জাতীয় পার্টি। এই ধারণা করেন বলে আপনাদের সমস্যা। জানেন 17 বছর কেন ক্ষমতার আড়ালে ছিলেন? মানুষকে অন্যান্য রাজনৈতিক সম্মান করে কথা বলা শিখুন ভাই। আপনারা যদি কোনো রাজনৈতিক দলকে এভাবে করেন, আপনারা এইভাবেই থাকবেন, বুঝতে পারছেন? রাজনীতি হচ্ছে অন্য জিনিস, সব দলকে সমানভাবে সম্মান করবেন। শেখ হাসিনার এই সমস্যাটার জন্য দেশের মানুষকে সম্মান করতে হবে, দেশের মানুষকে সম্মান করতে হবে। আপনি আমাকে সম্মান করলেন, আপনি কথা বলেন, আমি বললাম কথা। আচ্ছা, আমি বললাম এই যে আপনি সম্মান শিখেন, তারপরে সম্মান পাবেন। ওকে নাসিম ভাই, আমি বললাম আপনার কথা। জি, আপনি কোন সম্মান এলো? ওকে, আমি কথা শেষ করলাম না, আপনি বললেন। আপনার প্রধান জাতীয় পার্টি বলেছিল যে হাসিনার সাথে ইলেকশনে গেলে আমাকে লোকে থুতু দেবে, তারপরে গোটা বাংলাদেশের লোকেদের থুতু বাবা বলতো। ভুলে গেছেন এগুলা? আপনি কি ভুলে গেছেন যে এই জাতীয় পার্টির আপনার এই শেখ হাসিনার মন্ত্রিসভা আর এমপি নেওয়ার জন্য আপনি কি ভুলে গেছেন যে জাতীয় পার্টির নমিনেশন দিত শেখ হাসিনা? এগুলো ভুলে গেছেন আপনি? আপনি কি এই বাচ্চাদের রক্তে কি জাতীয় পার্টির স্টেক নাই? এই বাচ্চাদের রক্তে রঞ্জিত যে বাংলাদেশ হয়েছে, শেখ হাসিনাকে যদি একটি দল যদি সাহায্য না করতো, এতদিন সাস্টেন করতে পারতো না। 14 দল, হ্যাঁ 14 দল বলে যে সাস্টেন করতে পারতো। এই রক্তের ডাকে আপনাদের শরীরে লাগানো নাই? আমি কেন বললাম আপনাকে আমি জাতীয় পার্টির কথা বলতে চাচ্ছি না? আমাদের অনেক কথা বলা রয়েছে। এই দলকে আমি আমার কি কথা বলবো? আচ্ছা, কেনই বা কথা বলবো? আমার এই সময় নষ্ট কেন করবো? আমাদেরকে বলি না জাতীয় পার্টি। কারণ হচ্ছে এরা হচ্ছে যে স্বার্থের জন্য এই জিএম কাদের সাহেব মানে কি ধরনের স্বার্থবাদী লোক হলে এত আপনি উনি বলেন পিলখানা হত্যাকাণ্ডের পরে বিএনপি যেই ধরনের কথা বলেছে, আন্তর্জাতিক আদালতে গিয়েছে, আমরা হাউস অফ পার্লামেন্টে গিয়েছি, আমরা হাউস অফ লর্ডে গিয়েছি, আমরা ইউরোপিয়ান পার্লামেন্টে গিয়েছি, আমি নিজে ব্রাসেলসে গিয়েছি, আমরা জায়গায় জায়গায় লবিং করেছি, আমরা জায়গায় জায়গায় গিয়ে বলেছি আমাদের ফ্রিডম অফ স্পিচ বাংলাদেশে নাই, কিন্তু তোমরা এই পিলখানার যে হত্যাকাণ্ড হয়েছে সেটা বিচার করো। আজকে যে দর্শক মন্ডলী যে কথা বলছেন যে এই আন্দোলন ছাত্রদের, অবশ্যই ছাত্রদের আন্দোলন, কিন্তু আমার যে 13টা ছেলে মারা গেছে যুব বিএনপির এই আন্দোলনে, এরা কি আন্দোলন করে নাই? এদের বাবা কি আন্দোলন করে নাই? এই ছাত্রদের মধ্যে ছাত্রদল, এই ছাত্রদের মধ্যে অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে, এরাও ছিল, ছাত্র ছিল, সকলের অবদানের মাধ্যমে এই স্বাধীনতা এসেছে। বাট আমি যে জিনিসে হঠাৎ করে মাধ্যমে চলে আসলাম। আমাকে একটু সময় দেন, কলারে কিছু জিনিস আমি আসবো, আপনি নোট করেন, আমি যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছি না আপনাকে। আমি যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার আলোচকদের কাছে আমার সালাম। জি, একটা প্রশ্ন জাতীয় পার্টির বাইরে আছে। জি, বিগত 15 বছর যাবত ওরা পার্লামেন্টে আওয়ামী লীগের বিরোধী পার্টি, সর্বপ্রথম পিলখানার হত্যা হইল, এটার কি কোনো বিরোধিতা ওরা করেছিলেন কি না সেটা জানতে চাই। জি, কোন হত্যা, ব্যাংক ডাকাতি, মানুষের বাদ যুদ্ধ করা, এই জাতীয় পার্টি বিরোধী পার্টি হিসাবে ভূমিকা কি রেখেছিলেন এবং জাতির কাছে ওরা কি জবাব দিয়েছিলেন? জি, আর আপনি কি জবাব দিবেন? জি, ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। উনি নোট করছেন যে গত 15 বছর ওনারা অপোজিশনে ছিল, ওনারা এই বিষয়ে কোনো কথা বলছেন কিনা এবং জাতির কাছে কি এখন জবাব দিন। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। টিভি সাউন্ড একটু কমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কথা বলতে পারবো? জি ভাই, কথা বলতে পারবেন। এখানে বাক স্বাধীনতা সম্পূর্ণরূপে আছে। আচ্ছা, ধন্যবাদ। জি বলেন। আপনি টিভি সাউন্ড একটু কমান। টিভি সাউন্ড নাই তো আমার। আছে, আমার কথা আমি শুনতে পাচ্ছি, তার মানে একটু আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারুক বলছি ভাই। জি বলেন, আপনার প্রশ্ন বা মন্তব্য। প্রশ্ন হচ্ছে ওদি আপনার এই বিএনপি বাইরে বললেন
যে ছাত্ররঙ্গে তারা তাদেরও লোক কয়েকজন মারা গেছেন, কিন্তু তারা তো গেছেন টু দি এন্ড পয়েন্টে গেছেন। এর জুলাই প্রথম থেকে তো এটা শুরু হয়েছে আন্দোলনটা, প্রথম থেকে তো জান নাই। পুনরায় গেছেন আপনার কি কবে, এই জুলাই এন্ডে। আচ্ছা কলার, আপনি একটু লাইনে থাকেন, আপনাকে আমি বলি। আচ্ছা, এই যে ছাত্রদের যে আন্দোলনটা হয়েছে ভাই, আপনারা আমি বুঝাইয়া কই, ছাত্ররা যেটা আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সাবোটাজ করার লাগিয়া শেখ হাসিনা এবং এই খনি বাহিনী বহুত ট্রাই করছে, যার কারণে আমরা নেতা দেশনায়ক তারেক রহমানে আমি আপনারে কোর্ট করিয়া কইলাম, যাতে করিয়া বিএনপির কোনো সিনিয়র নেতৃবৃন্দ যদি এই আন্দোলনের সামনে থাকেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকেন অথবা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ থাকেন, তাইলে তারা এটারে ঘুরাইল না, কইল না এটা বিএনপির আন্দোলন, এবং ওগুলা হইয়া তারা এই আন্দোলনটা সাবোটাজ করার চিন্তা ভাবনা করলো না। যার কারণে প্রথম দিন তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যারা ছাত্রদল আছে, সাধারণ যারা আছে, এরা সাধারণ ছাত্রগুলোর লগে মিশে যাও, মিশিয়ে আন্দোলনও যোগদান করো। কিন্তু আমরা সিনিয়র যারা আছেন এরারে দিলে তো বিএনপির কালার হয়ে গেল না, যার কারণে পিওরলি ছাত্রগুলোরে রাখা হয়েছে আন্দোলনের সামনে, এবং পিছন থাকি বিভিন্ন দল, খালি বিএনপি নাই, আপনি বাম হোকা, আপনি জামায়াত ইসলামী হোকা, কি অন্যান্য যারা দল আছে, প্রত্যেকটি দলের ছাত্রদের পিছনে দেখেছি তাদের পেয়ারেন্স, তাদের মা বাবা ভাই বোন যারা আছে না কেন, সবাই জড়িত হয়ে গেছে প্রত্যেকটা। এবং বিএনপির যে আমরা দল কি ছাত্র নাই, ছাত্র দল ওয়ান অফ দ্য বিগেস্ট সংগঠন বাংলাদেশের, বুঝছেন নি ভাই? এরার মা বাবাও নামছেন, এরার বাচ্চারাও নামছে, ছাত্রদল নামছে, সাধারণ ছাত্র নামছে, গোটা বাংলাদেশ নামছে। আমার লাস্ট কথা হয়েছে কি, রাষ্ট্র সংস্কার করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের কিছু সময় দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সেই বিষয়ে আমরা জাতীয় পার্টির ভাই এবং বিএনপির ভাই দুজনই বলছেন ইয়েস, বাট বিএনপি ভাই বলছেন কতটুকু সময় প্রয়োজন সেটা কাজের রোডম্যাপ দেখে দেন নির্ধারণ করা উচিত। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমরা ছাত্র হল থেকে আমরা বিজয় করছি যে আমরা লেট প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসলাম, আমরা বর্তমানে বাংলাদেশ বলো আর বিশ্বে বলো আমরা মডার্ন সংবিধান দেখলাম, ধানের সংবিধান লেখা পিটি চেষ্টার সংবিধান বাকি আমপালিশ আছে, ওটা ফলো করা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে রিকোয়েস্ট করতেছি, আপনি মনে হয় নলেজেবল পারসন, ভেরি বিজ্ঞ পারসন, যে কল যখন করবেন সাবজেক্টের বাইরে কথা বলবেন না, আমার একদম হাম্বল রিকোয়েস্ট আপনার কাছে। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই নাকি? জি ফারুক ভাই। আচ্ছা, ওই জন্য আপনার জাতীয় পার্টির ভাই কইতা? জি, জাতীয় পার্টির ভাই তো পড়লা তো বিশ্ব বেহায়া। সরি, আমি আপনার কথাটা নিতে পারলাম না, আপনি রিকোয়েস্ট আপনার যদি উনি যদি প্লিজ একটু আমার রিকোয়েস্ট, আমরা আওয়ামী লীগের এই জিনিসটা মাত্র কয়েক মাস আগে রক্ত এখনো কিন্তু দেখা যাচ্ছে। এখন আবার যদি আপনারা লজিক্যাল কথা বলুন, জাতীয় পার্টি বা বিএনপি কোনো ভুল করলে বলুন যে জাতীয় পার্টি বলছে বাংলাদেশের রাজধানী চিটাগং, এবং আমি জানি আপনি জানেন বাংলাদেশের রাজধানী ঢাকা, ওনাদেরকে গালি দেওয়ার দরকার নেই, ওনাকে গালি দেওয়া বলুন। আপনার আরো একটা তথ্য দেই। জি বলেন। আওয়ামী লীগ আপনার কথা খুব ব্রেকডাউন হচ্ছে, আপনাকে ধন্যবাদ, আপনার কথা ব্রেকডাউন হচ্ছে। আমি সম্মানিত কলার, এই স্বাধীন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আমরা কোনো স্ল্যাং ওয়ার্ড চাই না, আমরা কোনো অন্তদ্বন্দ্ব চাই না। আমরা এখন আমাদের একটাই টার্গেট, যেটা ডক্টর ইউনূস বলছেন এবং প্রত্যেকটি রাজনৈতিক দল বলবেন আই বিলিভ, যে আমরা যারা প্রবাসে আছি আমরা কিভাবে বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া যায়, সেটা রেমিটেন্সের মাধ্যমে হোক, সেটা ফ্লাড এফেক্টেড পিপলকে সাপোর্টের মাধ্যমে হোক, সেটা অ্যাডভাইস দিয়ে হোক, এবং আমরা বাংলাদেশকে সামনে দেখতে চাই। 16 বছর আমাদের প্রত্যেকটি অঙ্গে অঙ্গে ব্যথা, এই ব্যথা দূর করতে হবে। এই দূর করার জন্য প্রত্যেককে একত্রিত হয়ে কাজ করতে হবে, নট অনলি ডক্টর ইউনূস, নট অনলি বিএনপি, নট অনলি জাতীয় পার্টি, এভরিবডি। সো নো মোর স্ল্যাং ওয়ার্ড, প্লিজ প্রমিস, আজকে থেকে প্রমিস করেন যে আমরা লজিক্যাল কথা বলবো, আর যে বিএনপিকে আক্রমণ করবো, আওয়ামী লীগকে আক্রমণ করবো, জাতীয় পার্টিকে আক্রমণ, নো। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। টিভি সাউন্ড কম অনেকটু প্লিজ। কল, আসসালামু আলাইকুম। হ্যালো
কলার শুনতে পাচ্ছি না আপনাকে আমি। যারা কল করবেন টিভি সাউন্ড আগে কমাবেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। নেক্সট কলার, পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, আমার একটা ভেরি শর্ট কোয়েশ্চেন। জি ভাই বলেন, আপনি কেমন আছেন আগে সেটা বলেন। ভালো ভাই, খুবই ভালো আলহামদুলিল্লাহ। ভাই, কিছুদিন আগে আস্থা বাংলাদেশ ডাক্তার ইউনূস সাহেব বলল মুরগি সুর। এখন মুরগি সুরকে সব প্রশংসা করতেছে। আমি বুঝতে পারলাম না ভাই, এইরকম সিটিজেন আমরা বিকালে বলি সুর আর রাত্রে বলি হুজুর। আচ্ছা, মুরগি সুর কে বলছে? ন্যাশনালিটি আর ইউনূস সাহেব আমেরিকার চামচা, উনি কখনো ইলেকশন দিবে না। I will talk to you again in 2 years time. তাই তার মানে উনি ইলেকশন দিবেন, উনি কি এইভাবে থাকবে? আমি কলারকে হারিয়ে ফেলছি। যাই হোক, কারা বলছে ওনাকে কি এটা সবাই জানে, এবং নির্বাচন দিবে কি দেবে না সেটা তাই বলছে। যাই হোক, আমি একটু ব্রেকে যাব। কলা যারা লাইনে আছেন আমি আপনাদের একটু পরে কথা বলবো। আমরা কথা বলছিলাম যদিও ছিল রাষ্ট্র সংস্কার, কিন্তু চলে গেছে দল সংস্কারের দিকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেয়ার ইজ সো মেনি থিংস। ওই যে কথায় সব জায়গায় ব্যথা, কোন সাবজেক্ট নিয়ে কথা বলবো? শিক্ষা, সেখানেও প্রবলেম। আপনার ল অ্যান্ড জাস্টিস, সেখানেও প্রবলেম। আপনার অ্যাডমিনিস্ট্রেশন, সেখানেও প্রবলেম। প্রবলেম ছাড়া কোনো সাবজেক্ট আমরা পাই না এখন আর। যাই হোক, বাট হোপ, আশা যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার চাচ্ছে একটি সাবলীল বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা এই বিষয়ে কথা বলবো ছোট্ট টিভি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথে থাকুন প্লিজ।